সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। কিবরিয়া, প্রায় বেশ লম্বা একটি সফর শেষে 10 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশে ফিরেছেন এবং গণভবনে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেছেন, বেশ কিছু উপদেশ দিয়েছেন তিনি আজকে। তিনি বলেছেন যে আত্মতুষ্টিতে ভোগা যাবে না, যেন আবার ক্ষমতায় আসবে এমন কোনো আত্মতুষ্টি করার সুযোগ নেই। আসলেই তিনি যথার্থ বলেছেন, কারণ আমরা দেখছি যে আওয়ামী লীগ কিন্তু পরপর দুই পালায় ক্ষমতায় আছে টানা 10 বছর। এখন নেতাকর্মীদের মধ্যে একটু ঢিলেঢালাভাবে আসতেই পারে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় একটা নির্দিষ্ট সময় পরপর রাজনৈতিক দলগুলোকে যে পরীক্ষার মুখোমুখি হতে হয়, নির্বাচনের সামনে যেতে হয়, জনগণের কাছে যেতে হয়, সেখানে কিন্তু কোনো ঢিলেঢালা ভাবের কোনো সুযোগ নেই। যেখানে এবার বিএনপিও শক্তভাবে এই ক্ষমতা আসছে এবং নানা রকম ঐক্য প্রক্রিয়া শুরু হচ্ছে। নির্বাচন সামনে রেখে বিভিন্ন আসনে আওয়ামী লীগের যে একাধিক মনোনয়ন প্রার্থী এবং বিভিন্ন রকম সাংগঠনিক যে সমস্যা, সেগুলো এত বেশি সামনে আসছে, এই উপদেশগুলো হয়তো যথার্থই বলেছেন। এই সংক্রান্ত প্রতিবেদনটি আমরা দেখে আসি। 10 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমানটি সকাল 9:10 অবতরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক বেসামরিক কর্মকর্তা ও দলের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর মোটর শোভাযাত্রা গণভবনে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যতটুকু অর্জন, এটা বাংলাদেশের জনগণের দান। যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যে সম্মান দিয়েছেন তা তার নয়, বরং দেশের সম্মান। কথা বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়েও। আমরা যদি মনে করি ক্ষমতা আছি আর এখন খুব চারিদিকে আওয়াজ, হ্যাঁ আওয়ামী লীগ তো আবার ক্ষমতা আসবে, এটা মনে করে আত্মতুষ্টি করার কোনো মানে হয়নি। আত্মতুষ্টি হলেই কিন্তু পতন একেবারে অবধারিত। সবসময় মনে রাখতে হবে যে আমাদেরকে একটা বৈরী পরিবেশের সাথে সবসময় লড়াই করে 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 এগিয়ে যেতে হচ্ছে, আর সেই সংগ্রাম করে করেই কিন্তু আমরা এই জায়গায় আসছি। কাজে আমাদের সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি। প্রধানমন্ত্রী বলেন, তিনবার ক্ষমতায় থেকে দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনার জন্যই দেশ আজ আর্থসামাজিকভাবে অনেক এগিয়ে গেছে। ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনো সেই চক্রান্তে লিপ্ত, এখনো সেই ষড়যন্ত্রে লিপ্ত। কাজে তাদের ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি, সেটা মনে রাখতে হবে আমাদেরকে। সেটা মনে রেখেই কিন্তু আমাদেরকে চলতে হবে। রোহিঙ্গা সংকট সমাধানে প্রাপ্য স্বীকৃতি দেশের মানুষের প্রতি উৎসর্গ করেন শেখ হাসিনা। এ সময় 72তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীকে আবারও ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতারা। তারা যদি ভোট না দিত, আমি যদি নির্বাচিত না হতে পারতাম, এই এত উন্নতিও আমরা করতে পারতাম না, আর এই পুরস্কারও পেতে পারতাম না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির 7 দফা অসাংবিধানিক, এগুলো মানার কোনো সুযোগ নেই, সাফ জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে দলের গণসংযোগ কর্মসূচি উদ্বোধনের সময় একথা জানান তিনি। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে সারা দেশে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ। গুলশান 2-এ সকালে কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নেতাকর্মীদের নিয়ে বিলি করেন প্রচারপত্র। গণসংযোগ কর্মসূচিকে স্বাগত জানায় স্থানীয় ব্যবসায়ীরা। আমরা আমাদের জায়গাতে আছি, ইনশাল্লাহ ওরকম নাশকতা কোনো কিছু ইনশাল্লাহ বর্তমান এই সরকার আমলে আর কোনো কিছু করতে পারবে না। আমরা কোনো জর্জরিতের ভিতরে নেই, আমরা হলাম নর্মাল। আমরা ভালো চাই দেশের, যে ভালো করবে আমরা তাকেই স্বাগত। স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী বিএনপি জামাত ষড়যন্ত্র চালাচ্ছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সহিংসতা, নাশকতা, সাম্প্রদায়িক অপশক্তি, সকল অপতৎপরতার বিরুদ্ধে আমরা জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বিএনপির 7 দফা মানার সুযোগ নেই বলেও জানান ওবায়দুল কাদের। 7 দফা দাবি অযৌক্তিক, অবাস্তব এবং কোনোটি সংবিধান বিরোধী। কাজে এইসব অবাস্তব প্রস্তাব এ সময়ে আর 1 মাস পরে শিডিউল, এ সময়ে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের সময় মাঠ দখলের নামে কেউ নাশকতার চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে নির্বাচন সামনে রেখে ৭ দফা দাবি আদায়ে রাজপথ দখলে রাখতে চায় বিএনপি। এক্ষেত্রে সমমনা দল বা জাতীয় ঐক্যের সঙ্গে মিল রেখে কর্মসূচি দেয়া হতে পারে বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারকেরা। পাশাপাশি থাকছে সরকার বিরোধী আন্দোলনে জনসাধারণকে সম্পৃক্ত করার উদ্যোগ। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবি বিএনপির। আর এসব দাবি আদায়ে ৩ অক্টোবর জেলায় এবং ৪ অক্টোবর মহানগরে সমাবেশের ঘোষণা দলটির। নীতি নির্ধারকেরা বলছেন, সরকার ৭ দফা না মানা পর্যন্ত একের পর এক আসবে কর্মসূচি। কিংবা কোনো কর্মসূচি থাকবে না যদি ৩-৪ তারিখের মধ্যে সরকার আলোচনা করে, যদি সমঝোতা হয় তাহলে তো কোনো আন্দোলনের দরকার নেই। আর যদি না হয় তাহলে তো আন্দোলন ক্রমান্বয়ে আরও শক্তিশালী হবে, আরও জনসম্পৃক্ত হবে, আরও জোরদার হবে। দেশের মানুষকে নিয়ে রাজপথে নামতে হবে দাবি আদায় করার জন্য। বাংলাদেশের ইতিহাসে সবসময় এরকম হয়ে এসছে, এটা নতুন কিছু নয়। আমরা চেষ্টা করব সহিংসতা এড়িয়ে এই আন্দোলনকে আরও জোরদার করা। পাশাপাশি সমমনা দল ও জাতীয় ঐক্যের সঙ্গে সঙ্গতি রেখে কর্মসূচি দেয়া গেলে তা আরও ফলপ্রসূ হবে বলেও মনে করছেন বিএনপি নেতারা। মূল দাবিগুলোতে আমরা ঐক্যমত হয়ে গেছি, মূল লক্ষ্যমাত্রা অনেকটা ঐক্যমত হয়ে গেছে। সুতরাং এখন হচ্ছে আমরা চলার পথে অনেকগুলো সিদ্ধান্ত হবে। যতক্ষণ পর্যন্ত লক্ষ্য বাস্তবায়িত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘুরে ফিরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের উন্মুক্ত রাজপথে আমাদের কথা বলতে হবে। একই কর্মসূচিতে একই দিনে যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য দিয়ে আমরা এই কর্মসূচিটা পালন করতে পারি। আমরা যদি বলি হরতাল, অন্যরা বলে যে না মানববন্ধন, তাহলে আমাদের মাঝামাঝি আসতে হবে। মূল কথাটা হলো যে আমরা ঐক্যটাকে বেশি প্রাধান্য দিতে চেষ্টা করব। সরকার বিরোধী সব দল ঐক্যবদ্ধভাবে রাজপথে নামলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার বাধ্য হবে বলে বিশ্বাস দলটির নীতি নির্ধারকদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, বিএনপির ৭ দফা নিয়ে এরই মধ্যে আসলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতিবাচক মনোভাব দেখিয়েছেন। এই পরিস্থিতিতে বিএনপি এখন কি কৌশলে যেতে পারে বলে আপনি ধারণা করছেন? এই যে ঘোষিত ৭ দফা দাবি যেটা বিএনপি গতকাল সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঘোষণা করেছে, এই দাবি বাস্তবায়নের জন্য তারা সর্বশক্তি নিয়োগ করার কথা ভাবছে। তারা জনগণকে সঙ্গে রাখতে চাচ্ছে এবং একের পর এক কর্মসূচির দাবি আদায় না হওয়া পর্যন্ত দেওয়ার কথা ভাবছে এবং এককভাবে কোনো কর্মসূচি না দিয়ে যেসব দল নিরপেক্ষ নির্বাচনের দাবিতে অবস্থান নিয়েছে সেসব দলের সঙ্গে ঐক্য প্রতিষ্ঠা করে একসঙ্গে তারা জোটবদ্ধ হয়ে এই আন্দোলনটি করতে যাচ্ছে, যাতে আরও বেশি শক্তিশালী দাবি ওঠে এবং আন্দোলনটা যেন আরও জোরদার হয়। এখনো পর্যন্ত বিএনপি চাচ্ছে যে তারা জনদুর্ভোগ না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলনটা করবে এবং নিজেদের দাবি আদায়ও যেন করতে পারে, সেরকম অবস্থান রয়েছে দলটির। পারভিন, আরেকটি বিষয়, বিএনপির যে দাবিগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে নিরপেক্ষ সরকার আর খালেদা জিয়ার মুক্তি, কিন্তু নির্বাচনের আগে এ দুটি দাবি পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বিএনপির নির্বাচনে আসা না আসা এই বিষয়টি কি কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ছে? আসলে নির্বাচন এবং আন্দোলন এই দুটি পথকেই খোলা রেখে চলতে চায় বিএনপি, এমনটাই তারা ভাবছেন। বেগম জিয়ার কারাবাস এই দলের জন্য খুব বিব্রতকর অবস্থা, তবুও এখনো পর্যন্ত দলের যারা শীর্ষ নেতা রয়েছেন তারা নির্বাচনে যাওয়ার পক্ষে এবং কারাগার থেকে বেগম জিয়া সর্বশেষ যে বার্তা পাঠিয়েছেন সেটিও আসলে তাকে কারাগারে রেখে নির্বাচনে যাওয়ার পক্ষে, কারণ প্রায় 1 দশক ধরে জাতীয় সংসদের বাইরে রয়েছে দলটি এবং এর ফলে বিপর্যস্ত হয়েছে এবং অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে, রাজনৈতিকভাবে দলটিকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। সেই অবস্থাটা তারা চায় না, কিন্তু তারা সরকারকে চাপে রেখে শেষ পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছে, যেন বেগম জিয়া কারাগারে থাকলেও তারা বলতে পারে যে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনের প্রস্তুতির কথা বলছিলেন। সেক্ষেত্রে আমার একটি প্রশ্ন আসছে যে নির্বাচনের প্রস্তুতি বিভিন্ন আসনে সাংগঠনিক পর্যায়ে যে পরিমাণ সক্ষমতা এবং যে পরিমাণ মাঠে থাকা দরকার, বিএনপির নেতারা কর্মীরা কি মনে করছে যে তারা সেই পরিমাণে আছে?
আসলে বিএনপির পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে আমরা জানতে চাই, তারা বলছে যে মাঠ তো সমান না। তারা যখন ফিল্ড ওয়ার্কে যান, মামলা হয়, অ্যারেস্ট হয়ে যান, গুম হয়ে যাচ্ছেন, যেটা তারা করেছে যে সক্রিয়ভাবে যে ক্যান্ডিডেট যারা রয়েছে প্রার্থী তারা মাঠে নেই, কিন্তু তাদের সঙ্গে এলাকাবাসীর যোগাযোগ রয়েছে এবং হোমওয়ার্ক যেটা করা দরকার সেটা করেছে। আর মূল যে প্রার্থী তালিকা, প্রতিটি আসনে তারা 3 জন করে প্রার্থী বাছাই করে রেখেছেন, যেন প্রথম যে মূল প্রার্থী তিনি যদি অ্যারেস্ট হয়ে যান তার পরিবর্তে যেন দ্বিতীয়জন যদি মামলার কারণে না লড়তে পারেন, এরকম প্রস্তুতি নিয়ে রেখেছে এবং জোটের শরিকদের জন্য কিছু আসন রেখে দিয়েছে। সবকিছু মিলিয়ে যে নির্বাচনের মোটামুটি প্রস্তুতি বিএনপির কিন্তু আছে। ধন্যবাদ পারভিন। মহুয়া, জাতীয় নির্বাচনের তারিখ ঠিক করতে কমিশন বৈঠকে বসে নির্বাচন কমিশনার কবিতা খানম আরও একটি কথা বলেছেন যে তফসিল ঘোষণার আগেই বা এই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিভিন্ন নেতাকর্মীরা যে এটা নিয়ে কথা বলছেন। আমরা এর আগে অর্থমন্ত্রীকে কথা বলতে শুনেছিলাম এবং তারপরে ওবায়দুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন যে এটা নিয়ে কথা বলার এখতিয়ার তার নেই, কিন্তু তিনিও আসলে কথা বলছেন এবং তাদের কথা থেকে আমরা যেটা আভাস পাচ্ছি যে আজকে পরিষ্কার বলেছেন যে 1 মাস পরেই শিডিউল, মানে নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হবে, এমনটা কিন্তু তারা আগেই বলছেন, যেটি আসলে নির্বাচন কমিশনের এখতিয়ার এবং নির্বাচন কমিশনের প্রতি মানুষের রাজনৈতিক দলগুলোর যে আস্থার সংকট আছে, এরকম মন্তব্য আসলে সেটি একদিকে যেমন শোভন নয়, অন্যদিকে সংকটও আরো বেড়ে যায়। এই সংক্রান্ত প্রতিবেদনটি আমরা দেখে আসি। একাদশ সংসদ নির্বাচন করতে ইসির প্রস্তুতি চলছে পুরোদমে। জেলা পর্যায়ে যাচ্ছে ভোটার তালিকার সিডি, ভোটের অন্যান্য সামগ্রী কেনাও শেষ পর্যায়ে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রোববার সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়কমন্ত্রী ওবায়দুল কাদের জানান, অক্টোবরে গঠন হচ্ছে নির্বাচনকালীন সরকার, আর নভেম্বরের প্রথম সপ্তাহে হবে তফসিল ঘোষণা। নভেম্বরের ফার্স্ট উইকে শিডিউল ডিক্লেয়ার। তবে নির্বাচন কমিশনার কবিতা খানম বলছেন, যেহেতু তফসিল নিয়ে কমিশনে এখনও আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি, কাজে এমন বক্তব্য কিভাবে এলো তা কমিশনের জানা নেই। সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির এমন বক্তব্য দেওয়া ঠিক কিনা জানতে চাইলে তা এড়িয়ে গিয়ে তিনি বলেন, তফসিল নিয়ে শিগগিরই বৈঠকে বসছেন তারা। নির্বাচন কমিশনে একটা সভার মাধ্যমে কিন্তু তফসিল ঘোষণার তারিখটা ঘোষণা করা হবে, তখন কিন্তু আমরা প্রেসেও সেটা আমরা সব মিটিংয়ের পরেই আমরা ঘোষণা করে দিই। সেটা যখন এখন পর্যন্ত হয় নাই, তখন আমি একটু বলতে পারি যেটা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে কথাটা বলা হয়েছে বলে আমি মনে করি না। সংসদ বহাল অবস্থায় নির্বাচন হলে আচরণবিধি অনুযায়ী মন্ত্রী এমপিরা সরকারি সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচার চালাতে পারবেন না। এর বাইরে আর কোনো পরিবর্তন আনার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছে না কমিশন। এমপি, মন্ত্রী, ইভেন স্পিকার সবার কথাই বলা আছে এবং সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি যানবাহন বা সরকারি কোনো সুবিধা গ্রহণ করে কোনো নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবে না, করার সুযোগ পাবে না, এটা কিন্তু অলরেডি আচরণ বিধিমালায় আছে। তফসিল ঘোষণার পরে আমরা বিষয়গুলো কিন্তু দেখব, যদি বিধি বহির্ভূতভাবে কিছু করা হয় তখন তো সেখানে একটা অ্যাকশন নেওয়ার সুযোগ নির্বাচন কমিশনে থাকবেই। আরপিওর সংশোধনী সংসদে এখনও পাশ না হলেও একটি অধিবেশন বাকি থাকায় সেই সুযোগ এখনও শেষ হয়ে যায়নি বলেও জানান কবিতা খানম। আরপিওতে ইভিএম যোগসহ ডজন খানেক সংশোধনীর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার বিরুদ্ধে মামলা করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। শাহবাগ থানায় বৃহস্পতিবার এই মামলা করেছেন বিএনএর সভাপতি। তদন্তের জন্য মামলাটি দুর্নীতি দমন কমিশনে পাঠানোর কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান। অন্যদিকে বিচারপতি এস.কে. সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে $2,80,000 বাড়ি কেনা, বিদেশে অর্থ পাচার সহ বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে অনন্তর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সকালে কমিশন বৈঠকে আলোচনার পর অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার ও উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন। বিচারপতি এস.কে. সিনহার ব্যাংক হিসেবে 4 কোটি টাকা জমা হওয়ার আরেকটি অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আমরা মূলত একটি অভিযোগ পেয়েছি অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে, এবং যে অভিযোগের প্রতিপাদ্য আপনারা জানেন, আপনাদের মিডিয়ার মাধ্যমেই তো এটি উন্মোচিত হয়েছে। সেটি হলো $2,80,000 দিয়ে আমেরিকার নিউ জার্সিতে বাড়ি কেনা, অর্থ পাচার এবং অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ। তারই ভিত্তিতে আমরা মূলত আজকে অনুসন্ধান কাজ শুরু করেছি।
সহকর্মী রিশাদ হুদা যোগ দিয়েছেন আমার সাথে। রিশাদ, বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে হঠাৎ কেন মামলা করলেন নাজমুল হুদা, আপনি কিছু জানতে পেরেছেন কিনা? এই বিষয়ে আমরা নাজমুল হুদার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে তেমন কোনো সদুত্তর দিতে পারেননি। তবে কিছু জিনিস যদি আপনি দেখেন যে অতীত ইতিহাস যদি কিছুটা দেখা যায়, তাহলে দেখা যাবে যে নাজমুল হুদার বিরুদ্ধে তিনি কনভিকশন দিয়েছিলেন, অর্থাৎ রায় দিয়েছিলেন, তার স্ত্রীর বিরুদ্ধেও রায় দিয়েছিলেন দুর্নীতির অভিযোগে। এইসব থেকে অনেক কিছু অনুমান করা যায়। তবে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে সম্প্রতি এসকে সিনহার যে একটি বই প্রকাশিত হয়েছে, দ্য ব্রোকেন ড্রিম, এটির পরপরই আসলে নানা মহল তার দুর্নীতি বা তার অনিয়মের বিষয়গুলি সবার সামনে তুলে ধরছে, যার ধারাবাহিকতায় গত 27 তারিখ বৃহস্পতিবারে ব্যারিস্টার নাজমুল হুদা তার বিরুদ্ধে দুর্নীতি। রিশাদ, আবার যদি আমি একটু পরিষ্কার করে জানতে চাই, তিনি সদুত্তর দিতে পারেনি আপনি বলছেন, তিনি কি উত্তর দিয়েছেন সেটাও জানতে ইচ্ছা করছে। না, আমরা যখন তাকে করেছি, যখন অ্যাপ্রোচ করেছি, তখন বলল যে না, তিনি যখন তার এটা মোক্ষম সময় অথবা যখন ভালো সময় মনে করেছেন তখনই তিনি মামলা করেছেন, এবং তিনি বলেছেন যে দুর্নীতি, অনিয়ম এইসবের বিচার হওয়া উচিত, সেটা যার বিরুদ্ধেই হোক না কেন বিচার করেছেন। কেউ তার বিরুদ্ধে মামলা করার সাহস পায়নি, এই অবস্থায় তিনি নিজে পেয়েছেন। রিশাদ, আপনাকে অনেক ধন্যবাদ। নম্বর ঠিক রেখে মোবাইল ফোন অপারেটর পরিবর্তনের সেবা এমএনপি চালু হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে সকালের সংবাদ সম্মেলনে বাণিজ্যিকভাবে এ সেবা শুরুর ঘোষণা দেন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক। নতুন সেবাকে স্বাগত জানিয়েছে গ্রাহকরা। সেবায় অসন্তুষ্ট হওয়ার পরও নম্বর পাল্টানোর ঝামেলায় এতদিন অপারেটর বদলাতে পারতেন না গ্রাহকরা। তবে এমএনপি সেবা চালু হওয়ায় এখন থেকে পুরনো নম্বর রেখেই অন্য অপারেটরে যাওয়ার সুযোগ পাচ্ছেন তারা। গ্রাহকরা আজ থেকেই পুরোদমে এমএনপি সেবা পাচ্ছেন বলে জানিয়েছে বিটিআরসি। আমরা একটা কাজ শুরু করছি, বাণিজ্যিক কাজই হবে, আমরা এটা পরীক্ষামূলক করছি না, শুরু করতেছি মাত্র, সেটা আনুষ্ঠানিকতা বাদে কমার্শিয়ালি চলবে। অপারেটর পরিবর্তন করতে গ্রাহকের সর্বোচ্চ খরচ 157 টাকা 50 পয়সা নির্ধারিত থাকলেও এক্ষেত্রে নানা ছাড় দিচ্ছেন অপারেটররা। এমএনপি চালুর ফলে সেবার মান বাড়ানোর প্রতিযোগিতা বেড়েছে বলে মনে করছেন তারা। যারা হাই ভ্যালু সাবস্ক্রাইবার তারা তাদের নাম্বারটা রাখতে চায়, এবং তারা কখন শিফট করবে, তখনই যখন কোয়ালিটি অফ সার্ভিসটা বেটার হবে, এবং কোয়ালিটি অফ সার্ভিসটা বেটার করার জন্য সেটাই প্রতিযোগিতা হয়ে যাবে যে কে কার থেকে ভালো সার্ভিস দিতে পারে। শুধু নেটওয়ার্কের না বলবো না, আমি বলবো যে কে সাপোর্ট কে ভালো দিতে পারে, কারা ভালো ব্যবহার করে। এমএনপি সেবা চালু হওয়ায় সন্তুষ্ট গ্রাহকরা। নাম্বারটা ঠিক রেখে যে কোনো অপারেটরে যেতে পারতেছি, আমি এটাকে ভালো দিক মনে করতেছি। কেননা আগে 2-3টা সিম ক্যারি করতে হতো, 2টা মোবাইল রাখতে হতো। নতুন স্কিম অথবা ফ্যাসিলিটি আমাদেরকে অনেকভাবে হেল্প করবে, আমাদের কল রেটটা সাশ্রয়ী হবে, আমরা ভালো নেটওয়ার্ক উপভোগ করতে পারবো। অপারেটর বদলের জন্য সর্বোচ্চ 72 ঘন্টা লাগার কথা থাকলেও একদিনের মধ্যেই গ্রাহকরা তা করতে পারছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে টেকনাফে চালু হয়েছে দেশের প্রথম সোলার পার্ক। চালুর 1 মাসের মধ্যে জাতীয় সঞ্চালন গ্রিডে যোগ করা হয়েছে সৌর বিদ্যুৎ। বেসরকারি প্রতিষ্ঠান সোলার টেক এনার্জি লিমিটেডের তত্ত্বাবধানে সোলার পার্কটি চালু হওয়ায় বিদ্যুৎ খাত আরও সমৃদ্ধ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টেকনাফে সৌর বিদ্যুৎ কেন্দ্রে পরিবেশ বান্ধব পদ্ধতিতে প্রতিদিন উৎপাদন হচ্ছে 20 মেগাওয়াট বিদ্যুৎ। টেকনাফ ও উখিয়ার চাহিদা পূরণের পর বাকিটা যোগ হচ্ছে জাতীয় সঞ্চালন গ্রিডে। টেকনাফ সোলার পার্কের সোলার প্যানেলে আমাদের যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এই বিদ্যুতের ভিতরে 12 মেগাওয়াট বিদ্যুৎ টেকনাফে ব্যবহার করার পরে অবশিষ্ট বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে চলে আসতেছে, যেটা আমরা সবাই ব্যবহার করতে পারতেছি। সোলার পার্কে সারা বছরই বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানিয়েছে উদ্যোক্তা প্রতিষ্ঠান। টোটাল সৌর বিদ্যুৎ কেন্দ্রে টোটাল মোট 5টি ইনভার্টার স্টেশন আছে, যার প্রতিটি 4 মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। ক্লাউড থাকে এবং অঝরে বৃষ্টি ঝরছে, এই সময় আমরা দেখছি আমাদের প্রজেক্ট থেকে 50 থেকে 60% জেনারেশন আছে। এই অঞ্চলের উন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণ আরো বাড়ানোর আহ্বান কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের। ইনভেস্টররা বিশেষ করে, সেটা সরকারের বাইরে হোক বাইরের লোক হোক, এরা যদি এগুলো করে, আমার মনে হয় আমরা অনেক দূর আরো এগিয়ে যেতে পারবো। ভবিষ্যতে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়েছে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নকারী প্রতিষ্ঠানটি। তৌফিকুল ইসলাম,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। আপনাদের সমস্যার সংকটের সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম আমরা। অনেক চিঠি পেয়েছি। রাজীব মাহমুদ বাঘাসুরা মাধবপুর হবিগঞ্জ থেকে লিখেছেন, আমাদের সাতপাড়িয়া গ্রামটি ঢাকা সিলেট মহাসড়ক থেকে প্রায় 1800 মিটার পশ্চিম দিকে অবস্থিত। মহাসড়ক থেকে আমাদের গ্রামে যে রাস্তাটি ঢুকেছে তার পাশে আরও 3টি গ্রাম আছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের 4 গ্রামের জনগণের চলাচলে একমাত্র রাস্তাটি কাঁচা, সামান্য বৃষ্টি হলে হাঁটা যায় না। জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। এখানে খানসামা দিনাজপুর থেকে তোফাজ্জুল ইসলাম তাহসান বলছেন, তিনি একটি ইতিবাচক চিঠি পাঠিয়েছেন। বলছেন, দিনাজপুর জেলার খানসামা থানার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, অনেক ছোট বড় অনেক ব্রিজ কালভার্ট হয়েছে। এখানকার প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে, হাসপাতালগুলো আগের চেয়ে আধুনিক হয়েছে, আর এটি সম্ভব হয়েছে স্থানীয় জনপ্রতিনিধির কারণে, তিনি বলছেন। যাক, আপনাকে আমরা একটা ধন্যবাদ দিতেই পারি। SM নিয়াজ মোর্শেদ রায়েরবাজার মোহাম্মদপুর ঢাকা থেকে বলেছেন যে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আছে সেটা অনেক কিছুর সাক্ষী, কিন্তু কেবলমাত্র 14ই ডিসেম্বর এলেই এই স্থানটিকে গুরুত্ব দেওয়া হয়। বছরে বাকি 11 মাস অযত্ন অবহেলায় এটি পড়ে থাকে, মাদক সেবীর আস্তানায় পরিণত হয়। অবিলম্বে ব্যবস্থা নিতে তিনি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। আপনাদের সবার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এছাড়া MNPতে মোবাইল ফোন সেবার মান বাড়বে বলে মনে করেন কিনা, আপনারা এই বিষয়ে আপনাদের মতামত দিয়েছেন। মান বাড়বে মনে করছেন 30% মানুষ, আর বিপক্ষে ভোট পড়েছে 70%। আপনাদেরকে অনেক ধন্যবাদ। মানুষের সহানুভূতিকে পুঁজি করে একদল প্রতারক সাধারণ মানুষের দান অনুদানের লাখ লাখ টাকা নিজেরাই আত্মসাৎ করছে বলে অভিযোগ উঠেছে। জনপ্রতি দিনে 500 থেকে 1000 টাকায় ভাড়া করা স্কুল কলেজের ড্রেস পরা শিক্ষার্থীদের মাধ্যমে এই টাকা আদায় করা হয়। কারণ হিসেবে বলা হয় ক্যান্সার আক্রান্ত ছাত্র কিংবা সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তার কথা। সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক সহ রাজধানীর জনবহুল এলাকায় কিছুক্ষণ চোখ কান খোলা রেখে দাঁড়ালেই দেখা যাবে বাক্স হাতে ঘুরছে একটি ছেলে ও মেয়ে। নিজেদের শিক্ষার্থী পরিচয় দিয়ে অর্থ সংগ্রহ করছেন তারা। বলছেন পথ শিশুদের শিক্ষা ও সহায়তার কথা। সরল বিশ্বাসে টাকা দিচ্ছেন অনেকেই। তবে কোথায় পথ শিশুদের স্কুল, কোথায় তাদের কর্মসূচি কিছুই জানেন না টাকা ওঠানো এসব ছেলেমেয়েরা। কিবার পড়ান? এটা হচ্ছে আমি ঠিক বলতে পারতেছি না, আমি তো এই মুহূর্তে পড়াই নাই। কি খাওয়ানো হয় এটাও কি উনি জানেন? হ্যাঁ, এটা আমাদের ফাউন্ডারের সাথে কথা বলিনি। আমি সব প্রশ্নের উত্তর দিব, কিন্তু আমার লিডারের সাথে আমি একটু কথা বলিনি যে উনি সত্যি আপনারা ওনার সাথে কথা বলেছেন কিনা। অনুসন্ধানে জানা যায় দিনে 500 থেকে 1000 টাকার বিনিময়ে টাকা তুলছে এসব তরুণ তরুণী। আমরা যদি ডেলি 4-5 হাজার টাকা উত্তোলন করে দিতে পারি, তখন আমাদেরকে 2 জনকে 500 টাকা করে 1000 টাকা দেওয়া হয়। মূলত আমাদেরকে টাকাটা উঠানোর জন্য বলা হয় এখানে পথ শিশু এবং সুবিধাবঞ্চিতদের জন্য স্কুল করা হবে, এখানে পড়াশোনা করা হবে, তাদেরকে খাবার দেওয়া হবে, পোশাক দেওয়া হবে, কিন্তু আসলে সাধারণত এখানে এগুলো কিছুই হয় না। পথ শিশুদের কথা বলে রাজধানীতে চাঁদা উঠায় অন্তত 7টি সংগঠন। এর মধ্যে ফার্মগেটের সংগঠন ডাক্তারবাড়ি দলনেতা লালন ও রেখা, মিরপুরে পরশ পাথরের রাজমাইন, কামরাঙ্গীর চরে প্রথম আলোর দিশারির রিয়াদ ও সোনিয়া, ধানমন্ডির অস্তিত্ব চিত্র পাঠশালার সুমন, খিলক্ষেতের ড্রিম বিজ হিউম্যান অ্যাসোসিয়েশনের ফয়সাল, কারওয়ান বাজারের খুকুমনি স্কুলের সংগঠকের নাম মানসুর রহমান এবং খিলগাঁওয়ের প্রথম অক্ষরের ইমন। একটা অ্যামাউন্ট না দিলে ওরা কাজে আসে না, দেখা যাচ্ছে যে রেগুলার ওরা কাজটা করবে না, এই জন্য আমরা ওদেরকে একটা কনভেন্স দিই। বিষয়টি পুলিশের নজরে আনা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা। এইরকম ধরনের প্রতারণা করে থাকেন, সেক্ষেত্রে যদি কেউ আমাদের কাছে কখনো অভিযোগ করে বা আমাদের দৃষ্টিগোচরও যদি এরকম হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রতিদিন 60টি সংগঠনের ব্যানারে রাজধানীতে চাঁদা উঠাচ্ছে 35টি দল। দল প্রতি দিনে 5000 টাকা করে আয় হলেও মাসে এর পরিমাণ দাঁড়ায় 52 লাখ টাকা। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন এডিটরস উইকে।